আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। দীর্ঘ 40 দিন বন্ধ থাকার পর ফের চালু হলো আন্তজেলা গণপরিবহন চলাচল। প্রথম দিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস, কমলাপুর থেকেও ছেড়ে গেছে বেশ কয়েকটি ট্রেন। অন্যদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রস্তুতি নিয়েছে যাত্রী পরিবহনের। তবে সব টার্মিনালগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে প্রশাসনের কোনো উদ্যোগ দেখা যায়নি কোথাও। করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় গেল 14 এপ্রিল থেকে বন্ধ করে দেওয়া হয় দূরপাল্লার গণপরিবহন। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে কঠোর স্বাস্থ্যবিধি মানা শর্তে ফের অনুমতি দেওয়া হয় গণপরিবহন চলাচলের। দর্শক, রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, অর্ধেক আসন খালি রেখে রেল চলাচল শুরু হয়েছে কিনা এবং টিকিটের দাম নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা জানান। সিনথিয়া, আপনি জানেন যে দীর্ঘ 40 দিন পরে কিন্তু আজকে গণপরিবহন চালু হয়েছে। সেক্ষেত্রে বাস, লঞ্চ এবং ট্রেন চলাচল শুরু করেছে। সকালে কিন্তু বেশ কয়েকটি ট্রেন ছেড়ে গেছে কমলাপুর থেকে, এবং আমরা দেখেছি বিভিন্ন যে টার্মিনালগুলো রয়েছে বাস টার্মিনাল, সেখান থেকেও যাত্রী নিয়ে ঢাকার বাইরে চলে গেছে এবং ঢাকার বাহির থেকে ঢাকায় প্রবেশ করেছে। তবে আমরা সেখানে দেখেছি যে যাত্রীর সংখ্যা তুলনামূলক কিছুটা কম। তবে একটি বিষয়, সেটি হচ্ছে যে মাস্কের যে ব্যবহার ছিল, যে করার কথা বলা হয়েছিল, সেটি আমরা দেখেছি অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। আমরা দেখেছি বাসে যারা কন্ডাক্টর বা হেল্পার রয়েছেন তারা মাস্ক ব্যবহার করছেন না, আবার যাত্রীরা যারা ভিতরে রয়েছেন তারা অনেক সময় মাস্ক ব্যবহার করছেন না। তবে ভাড়ার বিষয়ে সেটি বলা হচ্ছে যে ভাড়া যেটি 60% বর্ধিত করা হয়েছে সেই হিসাব করে নেওয়া হচ্ছে। তবে পূর্বে তারা যে কম নিত সেই হিসাব করে কিন্তু বর্ধিত ভাড়াটা এখন যেটা সেটুক নেওয়া হচ্ছে। একটা বিষয় যেটি হচ্ছে যে কিছুক্ষণ পরে এখানে কমলাপুর রেল স্টেশনে সার্বিক যে পরিস্থিতি, স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচলের বিষয়টি সেটি পরিদর্শনে আসবেন রেলমন্ত্রী। তিনি এসে হয়তো সাংবাদিকদের সাথে কথা বলবেন। আর আমরা বাস টার্মিনালগুলোতে যারা রয়েছেন সংশ্লিষ্ট তাদের সাথে কথা বলেছি যে বাস খুলে দেওয়ায় তারা অনেকটা সন্তুষ্টি প্রকাশ করেছেন, যে কারণ অনেকটা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা এই দীর্ঘ সময় ধরে। তবে সেটি পুষিয়ে নেওয়া সম্ভব হবে এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে তারা প্রত্যয় ব্যক্ত করেছেন, যদিও আমরা কোথাও কোথাও সেটি ব্যক্তই দেখেছি। সিনথিয়া, ধন্যবাদ। এতক্ষণ কমলাপুর থেকে জানাচ্ছিলেন জাহিদ রহমান। এদিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দীর্ঘ 49 দিন বন্ধ থাকার পর চালু হয়েছে লঞ্চ চলাচল। সকালে বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। ঘাট কর্তৃপক্ষ জানায় সন্ধ্যায় দূরপাল্লার লঞ্চগুলো যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে বরিশালের লঞ্চ টার্মিনাল ত্যাগ করবে। সরকার লঞ্চ চলাচলের অনুমতি দিলেও অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল লঞ্চ এসব নিয়ম মেনে চলতে হবে। এর ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রশাসন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল লঞ্চ ঘাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলী জসিম। জসিম, লঞ্চ চলাচলে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? আমি এখন বরিশাল লঞ্চ টার্মিনালে দাঁড়িয়ে আছি। এখান থেকে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার লঞ্চগুলি ছাড়া সকাল থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চগুলি চলতে শুরু করেছে। তবে তাদের যাত্রী এখন তারা আসছে ঢাকার উদ্দেশ্যে যাবে, তাই যাওয়ার চেয়ে আসার যাত্রী অনেক বেশি। আর এছাড়া যে স্বাস্থ্যবিধির কথা যে বলা হয়েছে বা সামাজিক দূরত্বের কথা বলা হয়েছে, যে অভ্যন্তরীণ রুটের যে লঞ্চগুলি ছেড়ে যাচ্ছে তার মধ্যে সামাজিক দূরত্ব কিছুটা মানলেও স্বাস্থ্যবিধি সেভাবে মানা হচ্ছে না। এখানে হ্যান্ড স্যানিটাইজার কোনো ব্যবস্থা নেই বললেই চলে। আর ওদিকে অনেক যাত্রী এখনো মাস্ক ঠিক মতো ব্যবহার করছে না, এজন্য লঞ্চ কর্তৃপক্ষ তাদের কিছু বলছে না। কেন আমরা দেখেছি যে লঞ্চ ছাড়ার লঞ্চ ঘাটে আসার পরে দেখা যাচ্ছে যে লঞ্চের যে যাত্রী নামছে তার একটি অংশ মাস্ক ছাড়া লঞ্চে উঠছে। আর এ ব্যাপারে আমার জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দারের সাথে কথা হয়েছে এই স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে। তিনি বলেছেন যদি
লঞ্চ কর্তৃপক্ষ বাস কর্তৃপক্ষ তারা এই জিনিসগুলি ঠিকমতো মানতে না পারে, তাহলে তাদের বিরুদ্ধে সে ব্যবস্থা নেবে। এবং আজকে বিকাল থেকে যে দূরপাল্লার লঞ্চগুলি চলবে সেই ঘাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা মোবাইল কোর্ট পরিচালিত করা হবে। তবে এই মুহূর্তে লঞ্চ ঘাটে প্রশাসনের কাউকেই দেখা যাচ্ছে, যে কারণে স্বাস্থ্যবিধি সেভাবে মানা হচ্ছে না। সিনথিয়া, ধন্যবাদ। এতক্ষণ বরিশাল থেকে জানাচ্ছিলেন আলী জসিম। করোনাকালীন স্বাস্থ্যের কেনাকাটায় প্রায় ৩৪৪ কোটি টাকা অনিয়মের অভিযোগ উঠেছে। এত টাকার কেনাকাটায় পণ্যের মূল্যই নির্ধারণ করা হয়নি, সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে করা হয়নি কোনো চুক্তি। বিশাল অঙ্কের টাকার পণ্য কী পরিমাণ সরবরাহ করা হয়েছিল তার যাচাইয়ের সুযোগ না থাকলেও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো পাওনা দাবি করায় চাপে রয়েছে কেন্দ্রীয় ঔষধাগারের বর্তমান প্রশাসন। দেখুন স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে এয়ার বাদলের প্রথম পর্ব। প্রতিদিনই গণমাধ্যমের খবরে ভাসছে স্বাস্থ্য খাতের দুর্নীতির উৎসবের ফিরিস্তি। এ যেন জনগণের রক্তে ঘামে পরিশ্রমের দেয়া রাজস্বের বলি উৎসব। করোনার সময়ে বেশিরভাগ ক্ষেত্রে কেনাকাটা নিয়মনীতি মানা হয়নি। কেন্দ্রীয় ঔষধাগারে কেনাকাটায় এমন একটি বড় ধরনের অনিয়মের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির এক উপপরিচালক জানান, অনিয়ম করে কেনা সরঞ্জামের মূল্য প্রায় ৩৫০ কোটি টাকা। মালামালের বিল পরিশোধের ব্যাপারে ৩৪৩ কোটি ২৯,৯৭,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। সরাসরি ক্রয়ের অনেকগুলো ধাপ অনুসরণ করা হয়নি। এ টাকা পরিশোধে ব্যবস্থা গ্রহণ চেয়ে লেখা এক চিঠি আসে আরটিভির কাছে। অনিয়মের বহর দেখে চোখ কপালে ওঠার অবস্থা। অনিয়মের তালিকায় দেখা যায় পিপিআর ২০০৮ অনুসরণে সরাসরি ক্রয় পদ্ধতি ডিপিএম, প্রাথমিক প্রক্রিয়াসমূহ যেমন ক্রয়কারী কার্যালয় প্রধান কর্তৃক ক্রয় প্রস্তাব অনুমোদন, আনুষ্ঠানিক দর কষাকষি, দরপত্র, প্রস্তাব মূল্যায়ন কমিটির সভা অনুসরণ করা হয়নি। বিপুল অঙ্কের আর্থিক সংশ্লিষ্টতা থাকলেও পিপিআরের বিধান অনুসরণ করে আর্থিক ক্ষমতা অর্পণ আদেশ অনুযায়ী যথাযথ ক্রয় অনুমোদন কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করা হয়নি। নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড জারি করা হয়নি। কার্য সম্পাদন জামানত গ্রহণ করা হয়নি। কোনো সরবরাহ চুক্তি সম্পাদনও করা হয়নি। ক্রয় প্রস্তাব অনুমোদন ও চুক্তি স্বাক্ষর ব্যতীত সরবরাহ আদেশসমূহ বিধিসম্মত হয়নি। সরবরাহ আদেশে সরবরাহের নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্ট সামগ্রীর পরিমাণ উল্লেখ করা হলেও নির্ধারিত কোনো একক মূল্য ও মোট মূল্যও উল্লেখ করা হয়নি। কোনো শর্তাবলী যুক্ত করা হয়নি। এ সকল কার্যাদেশের বিপরীতে অনেক ক্ষেত্রে সার্ভে ব্যতীতই বিভিন্ন মালামাল গ্রহণ করা হয়েছে। সর্বোপরি বর্ণিত ক্রয় কার্যক্রম সম্পাদনের জন্য তখন কোনো বাজেট বরাদ্দও নিশ্চিত করা হয়নি। প্রায় ৩৫০ কোটি টাকার অনিয়মের পুরো খবর জানতে দেখুন দ্বিতীয় পর্ব। এআর বাদল, আরটিভি, ঢাকা। ২৯ মে থেকে সৌদিগামী সব ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর আগে সৌদি সরকারের বিভিন্ন শর্তারোপের পর গেল ২০ মে থেকে সৌদিগামী সব ফ্লাইট স্থগিত করেছিল বিমান বাংলাদেশ। রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। সৌদি আরবে হোটেল ও কোয়ারেন্টিন প্যাকেজ সুবিধা নিশ্চিত করে আগামী ২৯ মে থেকে ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হোটেল বুকিং সহ কোয়ারেন্টিন প্যাকেজ ও বিমানের আসন সংরক্ষণের জন্য সৌদিগামী যাত্রীদের নিকটস্থ বিমান সেলস কাউন্টারে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। যাত্রীদের ভিসার মেয়াদের উপর অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীদের আসন বণ্টন করা হবে। যাদের ভিসার মেয়াদ শেষের দিকে তারা আগে টিকিট পাবেন বলে জানানো হয়েছে। রাতের ৪টা থেকে আসে পয়সা রয়েছে। কালকে এয়ারপোর্ট গেছি, ওইখান থেকে রিটার্ন দিয়ে দিচ্ছে। ওনারা বলছে যে এখানে আসার জন্য। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সোনারগাঁও হোটেলের সৌদি টিকিট কাউন্টারে আছেন আমাদের সহকর্মী আশিকুল আলম। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আশিক, কর্তৃপক্ষের নির্দেশনার বাস্তবায়ন কতটুকু সম্ভব, এ বিষয়ে সৌদি প্রবাসীরা কি বলছেন?
সিনথিয়া, ধন্যবাদ আপনাকে। সকাল থেকে কিন্তু প্রবাসীরা এখানে অবস্থান করছেন এবং তারা যেমনটা বলছেন যে আসলে কর্তৃপক্ষ বলতে যে সৌদি এয়ারলাইন্সের কর্তৃপক্ষ বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে যারা এই প্রবাসী মন্ত্রণালয়, তাদের দিক থেকে যে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা কিন্তু এই প্রবাসীরা পাচ্ছেন না। তারা দিন দিন যে হয়রানির শিকার হচ্ছেন এবং তাদের সৌদি আরবে যেতে যে ভোগান্তি পোহাতে হচ্ছে, এদিক থেকে কিন্তু তাদেরকে কোনো প্রকার সহযোগিতা করা হচ্ছে না। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে সকাল থেকে এখানে যারা লাইনে দাঁড়িয়ে আছেন, গতকালকে যারা ফ্লাইট মিস করেছেন এবং তার আগেও যারা ফ্লাইট মিস করেছেন, তাদেরকে কিন্তু আজকে ঠিক ভোর, এমনও এখানে সৌদি প্রবাসী আছেন যারা ভোর 4টার সময় এখানে অবস্থান করছেন এবং সেই সময় থেকে তারা এখনো পর্যন্ত অপেক্ষা করছেন, কিন্তু তাদেরকে এখনো ভিতরে নেওয়ার কোনো প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি সিনথিয়া, যে তাদের এই টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে, সৌদি সরকারের পক্ষ থেকে 500-রও অধিক হোটেলের বুকিং দেওয়ার নির্দেশনা কিন্তু আছে। কিন্তু যখনই তারা সেই ওয়েবসাইটগুলোতে ঢুকতে যাচ্ছেন হোটেলের টিকিট বুকিং দেওয়ার ক্ষেত্রে, শুধুমাত্র হোটেল হলিডে ছাড়া অন্য কোনো হোটেলে সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে টিকিট বুকিং দেওয়া যাচ্ছে না এবং সেক্ষেত্রে তাদেরকে অতিরিক্ত 50,000 টাকা গুনতে হচ্ছে। কারণ যদি অন্য কোনো হোটেলে তারা বুকিং দিতেন তাহলে সেক্ষেত্রে তারা সেখানে 20 থেকে 25,000 টাকায় 7 দিন থাকা খাওয়ার মতো ব্যবস্থা তারা করতে পারতেন। কিন্তু এখন এই হোটেল হলিডেতে বুকিং দেওয়ার কারণে তাদেরকে গুনতে হচ্ছে 65 থেকে 70,000 টাকা এবং এই অতিরিক্ত টাকা যারা নিচ্ছেন বা যারা একটি সিন্ডিকেট এখানে কাজ করছেন বলে প্রবাসীরা কিন্তু আমাদেরকে বলছেন এবং তারা বলছেন যে আমরা যেহেতু রেমিটেন্স যোদ্ধা এবং আমরা যেহেতু খুব অল্প টাকা ইনকাম করি, সেক্ষেত্রে আমাদেরকে এই অতিরিক্ত টাকা এখান থেকে যে নেওয়া হচ্ছে সেই ব্যাপারে সরকার যাতে একটি সুনির্দিষ্ট কঠোর একটি নিয়ম চালু করেন এবং যাতে এই সুযোগটা তৃতীয় পক্ষ কেউ নিতে না পারেন, সেগুলো কিন্তু তারা বলছেন। এবং তাদের টিকিট কাটার ক্ষেত্রে এবং হোটেল বুকিংয়ের ক্ষেত্রে সরকার যাতে সুনির্দিষ্ট একটি নির্দেশনা দেন, কারণ তারা কিন্তু এই 3-4 দিন যাবত না, শুধু এর আগে থেকেও কিন্তু তারা নানা ধরনের নির্দেশনা, এক এক সময় এক এক কর্তৃপক্ষ এক এক ধরনের নির্দেশনা তাদেরকে দিচ্ছেন এবং যার কারণে কিন্তু তারা এক ধরনের বড় ধরনের জটিলতার মধ্যে আছেন। সিনথিয়া, ধন্যবাদ। এতক্ষণ হোটেল সোনারগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশিকুল আলম। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ইয়াস পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকালে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 675 কিলোমিটার দক্ষিণ এবং পায়রা সমুদ্র থেকে 605 কিলোমিটার দক্ষিণে অবস্থান করেছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপটির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 2 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। কোটিপতি হওয়ার স্বপ্ন কে না দেখে, তবে বৈধ উপায়ে দ্রুত কোটিপতি হওয়া কি সম্ভব? অবাক করা খবর হচ্ছে, ডিজিটাল প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সিং করে কেউ 1 বছরে, কেউ 6 মাসে, কেউ আবার 2 মাসেই হয়েছেন কোটিপতি। একাগ্রতা, নিষ্ঠা আর অদম্য ইচ্ছায় সহজেই লক্ষ্যে পৌঁছানো যায় বলে মনে করেন দেশের সফল ফ্রিল্যান্সাররা। সরকারি হিসেবে দেশে 650 ফ্রিল্যান্সার বছরে $5.5 মিলিয়ন আয় করে। ডিজিটাল প্ল্যাটফর্মের হালচাল নিয়ে মাইদুর রহমান রুবেলের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্বে থাকছে আউটসোর্সিং এর খবর। করোনার তাণ্ডবে স্থবির অর্থনীতি, তছনছ চাকরির বাজার, কাজ হারিয়ে বেকার অনেকে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলওর হিসেবে বিশ্বে অন্তত 25% তরুণ বেকার হয়েছে। এক গবেষণায় দেখা যায় করোনার প্রভাবে দেশে 1,44,00,000 কর্মী কাজ হারিয়েছেন, যাদের কাজে ফেরাও অনিশ্চিত। প্রথাগত চাকরিতে যখন হাহাকার, ডিজিটাল প্ল্যাটফর্মে তখন অপার সম্ভাবনা। বেড়েছে কাজ, বেড়েছে আয় উপার্জন, খুশি আউটসোর্সাররা। একটি এনজিওতে চাকরি করতেন অজান্তা রেজাওয়ানা মির্জা। সন্তান জন্মের সময় চাকরি ছাড়েন, এরপর আর ফেরা হয়নি চাকরিতে। শখের বশে শুরু করেন আউটসোর্সিং। এটি এখন তার পেশা। আগের তুলনায় আয়ও অনেক বেশি। ফ্রিল্যান্সিং করে আমি যে ফ্লেক্সিবিলিটিটা পাই, যে আমার ইচ্ছা মতো কাজ চুজ করার ক্ষেত্রে বা আমি ইচ্ছা মতো সময়ে কাজ করব, এই ফ্লেক্সিবিলিটিটা আসলে কোনো ট্র্যাডিশনাল জব আমাকে দিত না। ইনকাম অ্যামাউন্টের ক্ষেত্রেও আমি যে সুবিধাটা পেয়েছি, আসলে ট্র্যাডিশনাল জবে এর চাইতে অনেক বেশি কাজ করেও হয়তো এতটা পেতাম না।
সাদ্দাম হোসেন চাকরি করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। কাজের স্বাধীনতা না থাকায় তা ছেড়ে আউটসোর্সিং করে এখন মাসে আয় অন্তত 5 লাখ টাকা। তখনকার 1 মান্থের স্যালারি এখন হচ্ছে আমার 2 আওয়ার আর 5 আওয়ার্স এর আর্নিংস এর সমান আর কি। তো ইভেন হচ্ছে ওইখানে ট্রেডিশনাল জবে বসের যেই প্যারাটা থাকে, অনলাইন মার্কেট প্লেসে আমি বলবো যে ওরকম কোনো জবাবদিহিতা নাই। মাসে 50 লাখ টাকা আয় করার মতো আউটসোর্সারও আছে বলে জানান জুয়েল রানা। মাসে 5 থেকে 10 লাখ আয় তো মামুলি ব্যাপার। প্রপার ইনকামটা করতে পারতেছে বাইরের কোম্পানিগুলো থেকে, যেটা বাংলাদেশি কোম্পানিগুলো ওদের দিতে পারতেছে না। বাংলাদেশের প্রেক্ষাপটে কর্পোরেট জব করতেছে একজন যে ট্রেডিশনাল জব, সেখানে সে 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা পাচ্ছে। সেম কাজগুলো যখন আমরা বাইরের কোম্পানিগুলোর জন্য করতেছি তখন আমরা 10 লাখ পাচ্ছি। জাস্ট এখানেই কম্পারিজনটা। আইসিটি প্রতিমন্ত্রী জানান আউটসোর্সারদের কাজের ক্ষেত্র ও পরিধি বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা আগামী দিনে আমাদের এই ফ্রিল্যান্সারদেরকে আউটসোর্সিংয়ে আরও সহযোগিতা প্রদানের জন্য সফটওয়্যার টেকনোলজি পার্ক, হাইটেক পার্কে আমরা বিশেষ প্রণোদনা দিচ্ছি। এই মুহূর্তে যে 6.5 লক্ষ ফ্রিল্যান্সার প্রায় $500 মিলিয়ন উপরে আয় করছে, সেটি অদূর ভবিষ্যতে দ্বিগুণ হয়ে যাবে এবং আমরা আরও লক্ষ লক্ষ তরুণ প্রজন্মকে আইটি ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলব। অনিশ্চয়তা আর প্রতিযোগিতামূলক চাকরির বাজারে যুদ্ধ না করে পছন্দের কাজে দক্ষতা বৃদ্ধি করে ডিজিটাল বাজারে মনোযোগী হতে তরুণদের প্রতি পরামর্শ সফল আউটসোর্সারদের। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। ইতালির উত্তরাঞ্চলে লেক ম্যাগিওরের কাছে পাহাড়ি এলাকায় একটি কেবল কার ছিঁড়ে পড়ে এক শিশুসহ নিহত হয়েছে 14 জন, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেসার মেয়র জানান, রোববার দুপুরে দুর্ঘটনার সময় কেবল কারটি ট্রেসা শহর থেকে মোত্তরন পাহাড়ের চূড়ায় যাচ্ছিল। কারটি প্রায় 20 মিটার উপর থেকে ছিঁড়ে পড়ে এবং পাহাড়ি ঢালে কয়েকবার গড়ান দিয়ে গাছের সঙ্গে আটকে যায়। স্ট্রেসা মোত্তারন কেবল কার সার্ভিস লেক ম্যাগিওরের ওপর দিয়ে স্ট্রেসা শহর থেকে মোত্তারন পাহাড়ের পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের পরিবহন করে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1400 মিটার উপর দিয়ে এই কেবল কার যাতায়াত করে। ব্রিটেনে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে 6 কোটির বেশি মানুষকে, এমনটি জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। 2টি ডোজই নিয়েছেন এমন মানুষের সংখ্যা 2 কোটি 20 লাখের বেশি। ভারতের সংক্রমণ ও মৃত্যু অব্যাহত আছে। গেল 24 ঘন্টায় দেশটিতে সংক্রমিত 2,22,000-এর বেশি, আর মৃত্যু হয়েছে 4,455 জনের। ভারতে করোনা থেকে ফেরত আসার 12 থেকে 18 দিনের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হচ্ছেন অনেকে, যার সংখ্যা প্রায় 9,000। এরই মধ্যে দেশটির 29টি রাজ্যে মহামারী ঘোষণা করা হয়েছে। এদিকে বিশ্বজুড়ে কোভিডে প্রাণহানির সংখ্যা পেরিয়েছে 34,78,000, আর শনাক্ত 16,75,00,000 ছাড়িয়েছে। 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 33 রানে জয় পেয়েছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে 6 উইকেটে 257 রান করে তামিম বাহিনী। জবাবে ব্যাট করতে নেমে 11 বল আগেই 224 রানে অল আউট হয় লঙ্কানরা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মুশফিকুর রহিম। এ জয়ে টাইগারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত শাইখুল ইসলাম উজ্জ্বলের রিপোর্টে। বেশ কিছুদিন পর ব্যাটিং আর বোলিংয়ের সমন্বয়ে জয়ের দেখা পেল বাংলাদেশ। এ জয়ে ব্যাট হাতে যেমন অবদান ছিল মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদের, তেমনি বল হাতে অবদান রাখেন মেহেদী হাসান, মিরাজ। ব্যাট করতে নেমে শুরুতেই লিটন আর সাকিব আল হাসানকে হারিয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ। শুরুর ধাক্কাটা সামলে নেন তামিম ও মুশফিক, দুজন মিলে গড়লেন 56 রানের জুটি। তামিম নিজের ওয়ানডে ক্যারিয়ারের 51তম অর্ধশতক করে ফিরলেও নিজের রানের খাতা না খুলে মিঠুন সাজগড়ে ফেরায় আবারও চাপে পড়ে স্বাগতিকরা। সেখান থেকেই দলের হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। এ জুটির 109 রানের মাথায় সামান্য একটু ভুলের কারণে 84 রান করে সাজগড়ে ফিরতে হয় মুশফিকুর রহিমকে। মুশফিক ফেরার পর কিছুটা মন্তর হয়ে যায় টাইগারদের ব্যাটিং। শেষ 7 ওভারে দলীয় খাতায় যোগ হয় 49 রান। ক্যারিয়ারের 24তম 50 করে ধনজয়ের তৃতীয় শিকার হন মাহমুদুল্লাহ। শেষ পর্যন্ত 6 উইকেটে হারিয়ে 257 রান সংগ্রহ করে টাইগাররা। লঙ্কানরা ব্যাট করতে নামলে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতেই দিশেহারা হয়। তার স্পিন বিষে নীল হয়ে দলীয় শতক পেরোতে 6 উইকেট হারায় লঙ্কানরা, যার মধ্যে 4টি নিজের ঝুলিতে পুরেছেন মিরাজ। মাঠে ফিরে রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। কুশল মেন্ডিসের উইকেটের মধ্য দিয়ে 1000 উইকেটের মালিক বনে যান সাকিব।
শেষ পর্যন্ত 11 বল আগেই অল আউট হয় শ্রীলঙ্কা, আর জয়ের স্বাদে মাতে বাংলাদেশ। শাইখুল ইসলাম, উজ্জ্বল, RTV। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন। নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।